where the mind is without fear and the head is held high, where knowledge is free. তোমরা সবাই জানো দীর্ঘ 4 মাস যাবৎ গোটা বিশ্ব করোনা সংক্রমণে সংক্রমিত হয়েছে। এই পরিস্থিতিতে মালদা জেলা প্রশাসনের এই ক্লাস নেওয়ার উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। তো আমাদের ক্লাস 9 এবং 10 দুটো ক্লাসেরই সম্পূর্ণ সিলেবাসের উপরে পড়ানো হবে। বিভিন্ন সাবজেক্ট টিচাররা পড়াবেন। 10-এর যেমন ধরো 26টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা টিচার এক দিনে পড়াবে। সময় হচ্ছে 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে যে জিনিসগুলো তোমাদের প্রয়োজন, মনে রাখার প্রয়োজন, তোমাদের বুঝতে অসুবিধা হবে, যে সমস্ত ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা আছে, সেই জিনিসগুলোকে আমরা মনে করে দেওয়ার চেষ্টা করব। এই উদ্দেশ্যে আমরা আজকে ক্লাস শুরু করছি। তোমাদের যেটা দরকার হবে, যখনই তোমরা অঙ্কের ক্লাস করবে তখন তোমরা বই, নিজেদের পাঠ্য বই পশ্চিমবঙ্গ সরকারের এবং খাতা এবং কলম নিয়ে বসবে। কারণ আমি যে জিনিসগুলো বোঝাবো সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে সঙ্গে খাতায় করে নিতে হবে। এবং আমি দুটো কাজ করব, আমি বোঝাবো এবং ব্ল্যাকবোর্ডে লিখব, তোমরাও কিন্তু বুঝবে এবং নিজেদের খাতাতে করে নেবে। তাহলে কিন্তু এই ক্লাসটির উপযোগিতা সবচেয়ে বেশি হবে। এবং আরেকটা জিনিসও এই ক্লাসে তোমাদের মাথাতে রাখতে হবে, সেটা হচ্ছে কিন্তু মনোসংযোগটা 100% লাগবে। তাছাড়া কিন্তু আমাদের এই ক্লাস কিন্তু উপযোগী ছাত্রদের ক্ষেত্রে হবে না। মনোসংযোগটা 100% লাগবে। এবার আমি পড়ানো শুরু করছি। আজকে বিষয় হচ্ছে গণিত, ক্লাস হচ্ছে 10, বিষয় গণিত। আজকের পাঠ হচ্ছে কি সরল সুদ। তো আমাদের প্রথমেই জানতে হবে সুদটা কি জিনিস। সুদটা কি জিনিস প্রথমে বুঝতে হবে। যেমন তুমি যদি কোনো টাকা ব্যাংকে রাখো বা পোস্ট অফিসে রাখো, 100 টাকা তুমি পোস্ট অফিসে রাখলে 1 বছর পর দেখা গেল যে তোমার পাসবই 108 টাকা হয়েছে, অর্থাৎ তোমাকে অতিরিক্ত 8 টাকা দিয়েছে। এই অতিরিক্ত যে অর্থমূল্য সেটাকেই বলা হয় সুদ। আমরা সাধারণত দুরকম সুদের কথা জানি। আমাদের দুটোই ক্লাস 10-এর সিলেবাসে আছে, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। যদি কোনো জায়গায় উল্লেখ না থাকে তাহলে বুঝতে হবে সেটা সরল সুদ। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে সরল সুদ। এখানে দুটো জিনিস আমাদের জানতে হবে সংজ্ঞা, একটা হচ্ছে উত্তম বর্ণ, একটা হচ্ছে অধবর্ণ। উত্তম বর্ণ আর হচ্ছে অধবর্ণ। উত্তম বর্ণটা হচ্ছে যে ব্যক্তি বা সংস্থা ঋণ দেবে, সেটা হচ্ছে উত্তম বর্ণ। যে ব্যক্তি বা সংগঠন, যে ব্যক্তি বা সংস্থা ঋণ দেয় সেটা হচ্ছে উত্তম বর্ণ। তাহলে এক দিলে তার সঙ্গে সঙ্গে উল্টোটা হবে যে কেউ গ্রহণ করবে। যে ব্যক্তি বা সংগঠন বা সংস্থা ঋণটা গ্রহণ করবে তাকে বলা হবে অধবর্ণ। তাহলে যে ব্যক্তি বা সংস্থা ঋণ নেয় সেটা হচ্ছে অধবর্ণ। তোমরা জানো যে আমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ে এমসিকিউ আছে, এসএকিউ আছে, তারপর হচ্ছে সাবজেক্টিভ আছে। এমসিকিউয়ের জন্য কিন্তু বহু ক্ষেত্রে এই সংজ্ঞা দুটো লাগে। তাহলে উত্তম বর্ণ হলো যে ব্যক্তি বা সংস্থা ঋণ দেয় সে হচ্ছে উত্তম বর্ণ, আর যে
ঋণ গ্রহণ করে সেটা হচ্ছে অধবর্ণ। এবার আমরা আসব কি করে সরল সুদটা হিসাব করব। তো সরল সুদ হিসাব করার আমাদের যেটা ফর্মুলা সেটা আমি প্রথমে ব্ল্যাকবোর্ডে লিখছি। আসল সমান পি টাকা, সুদের হার সমান আর পার্সেন্ট, সময় সমান টি বছর। এই সুদের হার আর পার্সেন্ট এই কথাটির অর্থ 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। মানে সুদের হার আর পার্সেন্ট এই কথাটির অর্থ 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। অর্থাৎ যদি 10% হয় তাহলে 100 টাকার 1 বছরের সুদ হবে 10 টাকা। তোমরা এটাও জানো 10% এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 10/100 হবে। এবার হচ্ছে সময় হচ্ছে টি বছর, মোট সুদ সমান ক্যাপিটাল আই টাকা। খুব ভালো করে খেয়াল করবে, আমি কিন্তু আসল পি পাশে কিন্তু টাকা লিখেছি, ওটা ইউনিট। তোমরা সবাই জানো ইউনিট ছাড়া কিন্তু কোনো পরিমাপ সঠিক হয় না, কারণ পরিমাপ সম্পর্কে সঠিক জিনিস যদি আমি জানতে চাই তাহলে অবশ্যই এককটা দিতে হবে। যেমন আমি যদি বাজারে যে বলি দোকানদারকে আমাকে চাল দিন 2, তাহলে কিন্তু দোকানদারের কতটা চাল দিবে সেইটা সঠিকভাবে বুঝতে পারবে না। 2 কেজি বলতে হবে, 2 বস্তা বলতে হবে, 2 কুইন্টাল বলতে হবে। তাহলে এককটা পরিমাপ সম্পর্কে সঠিক জানার জন্য এককটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয়। সেই জন্য আমরা যখন লিখব আসল ইজুকাল টু পি টাকা, সুদের হার 8%, সময় টি বছর, মোট সুদ আই টাকা, তাহলে ওদের মধ্যে যে রিলেশন সম্পর্ক দ্যাট ইজ আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। তোমরা দেখবে আমি যে এই রিলেশনটা লিখেছি এই রিলেশনে কিন্তু কোনো একক নেই। এই যে সম্পর্কটা তৈরি করেছি সেটা কিন্তু কখনো একক নেই। এই সম্পর্ক থেকে আমরা বের করতে পারবো আই, পি আর টি, এই 4টের মধ্যে যে কোনো একজনের। যদি আমি যে কোনো একজনের বার করতে চাই তাহলে বাকি 3টে রাশির মান আমাকে দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আমি বাকি 3টের সাহায্য নিয়ে বাকি একজনের মান আমরা নির্ণয় করতে পারবো। তো এক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু সূত্রটি হচ্ছে পি আর টি বাই 100। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলতে চাই যে গতি মানে এককটা আসে কি করে। এককটা মূলত তোমরা ফিজিক্স পোর্শন যে পড়েছো 9-10-এ সেখান থেকেই কিন্তু এককটা আসে। প্রথম আমরা যেমন গতিবেগের সংজ্ঞা দিই, গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তোমরা জানো যে সিজিএস ইউনিট, এসআই ইউনিট আছে, তো অতিক্রান্ত দূরত্ব দ্যাট ইজ দৈর্ঘ্যের একক। আমরা জানি সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এটা যদি অতিক্রান্ত দূরত্বটা যদি সেন্টিমিটার হয় আর সময়টা যদি সেকেন্ড হয় তাহলে সময়কে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে এককটা আসবে সেন্টিমিটার পার হচ্ছে সেকেন্ড। সেন্টিমিটার হচ্ছে অতিক্রান্ত দূরত্বের একক, ভাগ করা হয়েছে সময় দিয়ে, সময়ের একক এটা, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে অতিক্রান্তের দূরত্বের একক। এই একক সম্বন্ধে তোমাদের সঠিক ধারণা থাকাটা প্রয়োজন। আমরা যখন সমাধানটা করব তখন কিন্তু সঠিক জায়গাতে সঠিক এককটি আমরা ব্যবহার করব। এবার মূল জিনিস যেটা আমরা এই সূত্রের সাহায্যে বের করব, তার প্রথম কাজই হবে আমি কোশ্চেনটা পড়ে আমি দেখব প্রথম কাজ কি আমাকে নির্ণয় করতে দিয়েছে। প্রথম কাজ আমাকে কি নির্ণয় করতে দিয়েছে, তারপরের কাজ আমাকে কি কি দিয়েছে। যেমন ধরো আমাকে সময়টা নির্ণয় করতে দিয়েছে, তখন আমাকে খুঁজে দেখতে হবে মোট সুদটা দেওয়া আছে কিনা
আসলটা দেওয়া আছে কিনা, সুদের হারটা দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করে আমরা অজ্ঞাত রাশি টি এর মানটি নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ, যে কোনো পাটিগণিতের বা পরিমিতির ক্ষেত্রে বিশেষ প্রয়োজন যেটা, প্রথম আমাদের কোশ্চেন পড়ে কি নির্ণয় করতে হবে সেটা হচ্ছে প্রথম আমাদেরকে জানতে হয়। তারপর জানতে হয় কি কি দেওয়া আছে, তারপরের ধাপ আমি কি করে বের করব। এটা হচ্ছে অঙ্কশাস্ত্রের মূল জিনিস। এবার আমি যখন সমীকরণ তৈরি করব তখন যে যে জিনিসগুলো আমার দেওয়া আছে আমি কিন্তু সেইগুলোকে একক সহ লিখব কি কি দেওয়া আছে। তারপর আমি সমীকরণটা তৈরি করব। যে সমীকরণটা তৈরি করব সেই সমীকরণে চেষ্টা করব কোনো একক থাকবে না, অর্থাৎ এককবিহীন এই সমীকরণটি আমি তৈরি করব। সেখান থেকে রাশিটির মান নির্ণয় করার পর আমি যখন উত্তর লিখব তখন কিন্তু আমি এককটা আবার দেব। তাহলে শুরুতে একক থাকবে, মাঝে যে ইকুয়েশন তৈরি করব সেখানটা এককবিহীন হবে, এবার যখন আমি উত্তর লিখব তখন কিন্তু আবার আমি এককটি দেব। আমি একটা অঙ্ক উদাহরণ দিয়ে করে দেখাচ্ছি যে অঙ্কটা কি করে সমাধান করতে হয়। দেখো, হ্যাঁ, তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 46 নাম্বার 1, প্রথম অঙ্ক। দুই বন্ধু একসঙ্গে একটা ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটা ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল। তাহলে 12% সরল সুদের হারে যা ধার নিয়েছে, কত টাকা নিয়েছে? 15,000 টাকা। 4 বছর পরে ওই টাকার জন্য তাকে কত টাকা সুদ দিতে হবে, অর্থাৎ এক্ষেত্রে নির্ণয় করতে বলেছে কত টাকা সুদ দিতে হবে, অর্থাৎ ক্যাপিটাল আয়ের মান কত। আমরা শুরু করব প্রথমে যে সুদের হার, যেটা যেটা দেওয়া আছে, সুদের হার সমান 12%। আমি বলেছি কি বের করতে হবে সেটা দেখলাম, আমাকে বের করতে হবে ক্যাপিটাল আয়। প্রথম বার করতে হবে ক্যাপিটাল আয়। দিয়েছে কি সুদের হার 12%, পি মানে আসল যে টাকা ধার নিয়েছে সেটা হচ্ছে 15,000 টাকা। আসল সমান 15,000 টাকা, সময় সমান 4 বছর। সুদের হার 12%, আসল 15,000 টাকা, সময় হচ্ছে 4 বছর। এইটা আমার দিয়ে দিয়েছে। আমি যদি এইটাকে চিহ্নের সাহায্যে বোঝাতে চাই, এক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু 12, সেখানে কিন্তু পার্সেন্টেজ ব্যবহার হবে না। 12 এখানে কিন্তু 12% লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে আর ইজ ইকুয়াল টু অনলি 12, কারণ আমাদের ফর্মুলাটির পরিবর্তিত আকার আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, অর্থাৎ পার্সেন্টেজকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে যে 100 দিয়ে ভাগ করা হয় সেটা আগেই দেওয়া আছে, ছাত্ররা যাতে ভুল না করে সেটা দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাকে শুধুমাত্র লিখতে হবে আর ইজ ইকুয়াল টু 12, আসল পি সমান 15,000, টি সমান 4। আমি যদি টিতে বছর লিখি তাহলে টি এর ক্ষেত্রে বছর গুণ বছর, বছর স্কোয়ার হবে। তোমরা দেখেছো ত্বরণের ক্ষেত্রে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহার হয়, কারণ প্রথমবার গতিবেগের বোঝানোর জন্য, দ্বিতীয়বার গতিবেগের পরিবর্তন বোঝানোর জন্য, সেই জন্য সেকেন্ড গুণ সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার হয়। তো আমি যদি এখানে টি বছর লিখতাম তাহলে কিন্তু সময়টা হতো 4 বছর আবার বছর, দ্যাট ইজ বছরের স্কোয়ার হয়ে যেত। এইটা কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমাদের একটু হয়তো সময় বেশি লাগবে। যেটা দেওয়া আছে আমি ভাষাতে লিখলাম, তারপর চিহ্নের সাহায্যে বোঝালাম আর এত, পি এত, টি এত। তাহলে আমরা এখানে কিন্তু এককটা লিখব না। এবার আমরা জানি ক্যাপিটাল আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এবার মানটা বসিয়ে দিব, পি সমান 15,000 ইন্টু আর 12,
ইন্টু সময় হচ্ছে 4 ডিভাইডেড বাই 100। এই 0 0 কেটে দিলাম, তাহলে আসলো 4 15 60, পাশে গুণ করবা। এই 15-র সঙ্গে 4 গুণ করলাম, 4 15 60, তাকে 12 দিয়ে গুণ করলাম, 6 12 72, 720। আর একটা শূন্য এখানে দেখো 150 একটা শূন্য আছে, তাহলে এখানে আসলো 7200। আমরা জানি আই ইজ ইকুয়াল টু, তাহলে এই দুটো শূন্য কেটে গেল, 15 আর 4 প্রথমে গুণ করলাম, যেটা আমাদের গুণে সহজ, 4 15 60, 15 ঘরে 15 12 গুণ করতে গেলে আমাকে একটু ভাবতে হবে, সেই জন্য আমি ছোটটা গুণ করে নিলাম, যেটা গুণ করা যাবে। তোমরা নিশ্চয়ই জানো নামতাটা কিন্তু মনে রাখাটা বাচ্চা বয়সে শেখানো হয়, কিন্তু সেটা কিন্তু বেশিক্ষণ আমাদের বেশি দিন আমরা মনে থাকে না। যদি আমরা নামতাটাকে যোগ করে করে যাই তাহলে কিন্তু নামতাটা প্রয়োগ করতে সুবিধা হয়। তো যাই হোক, 15 আর 4 গুণ করলে 60, 60কে 12 দিয়ে গুণ করলে 6 12 72, আই ইজ ইকুয়াল টু 7200 টাকা। এবার আমি যেটা দেওয়া ছিল সেটা লিখেছি, সেটাকে চিহ্নের সাহায্যে বলেছি। আমরা জানি এই প্রশ্নমালার একটাই সুবিধা আছে, যে একটাই ফর্মুলা তোমার সব সময় কিন্তু প্রয়োগ হবে, সব সময় একটা প্রয়োগ হবে, একটাই সূত্র। এবার উত্তর লিখব। তোমরা জানো যে অঙ্কের ক্ষেত্রে কিন্তু উত্তর লেখাটা বাধ্যতামূলক। এবার উত্তরটা লিখব, মোট সুদ ইজ ইকুয়াল টু 7200, এইটার টাকা। তাহলে আমি শুরুতে যে মানগুলো দিয়েছে সেগুলোকে আমি একক সহ লিখেছি, এটা হচ্ছে, তারপর চিহ্নের সাহায্যে তাকে বুঝিয়েছি। এবার সমীকরণটি তৈরি করে অজ্ঞাত রাশি আয়ের মানটি নির্ণয় করেছি। দেয়ারফর মোট উত্তর লিখছি, মোট সুদ ইজ ইকুয়াল টু এত টাকা। এবার চলে আসছি, তোমরা জানো যে আমরা ব্যাংকে যখন টাকা রাখি তখন যেদিন আমরা টাকাটা রাখবো আর যেদিন আমরা টাকাটা তুলব, এই দুদিনের মধ্যে আমাকে কিন্তু যে কোনো একটা দিন আমাকে বাদ দিতে হবে হিসাব। কারণ আমি আজকেই টাকা দিলাম, তাহলে কিন্তু আজকের দিনটা আমি সুদ পাবো না, সেটা হতে পারে, অথবা আমি যেদিন টাকা তুলব সেই দিনে সুদ পাবো না। যে কোনো একটা দিন আমাকে বাদ দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো সেই নিয়ম অনুযায়ী দেখা যাচ্ছে 2 নম্বর অঙ্ক, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে। আবার কিন্তু আমাদেরকে 2000 টাকার সুদ নির্ণয় করতে বলেছে। তাহলে কি কি দিয়েছে? আসল দিয়েছে, সুদের হার দিয়েছে, আর সময়টা কিন্তু আমাদেরকে আগে যেমন 4 বছর বলে দিয়েছিল, এখানে কিন্তু সময়টা সঠিকভাবে দেওয়া নেই, আমাকে সময়টা কিন্তু নির্ণয় করতে হবে। তো সময়টা যদি নির্ণয় করতে হয় তাহলে আমি হিসাব করব জানুয়ারি মাসে আমি কত দিনের সুদ পাবো। সেটা হচ্ছে 1 জানুয়ারি, আমি প্রথম দিনটাকে বাদ দিলাম, 31 জানুয়ারি হচ্ছে টোটাল, এই জানুয়ারিতে 31 দিন, তার মধ্যে আমি কিন্তু একদিন বাদ যাবে। তাহলে আমি টাইমটা মানে দিন সংখ্যাটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। নাম্বার 2, জানুয়ারি, ফার্স্ট জানুয়ারি, জানুয়ারির কতদিন আমি পাবো? 31 - 1, দ্যাট ইজ 30 দিন। ফেব্রুয়ারি, এবার ফেব্রুয়ারি তোমাকে হিসাব করতে গেলে জানতে হবে যে ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হবে না 29 দিনে হবে। সেটা জানতে গেলে যে বছরের আমি হিসাবটা করছি সেটা জানতে হবে লিপ ইয়ার কিনা। এখানে 2005 সাল, 2005 সালটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ 2005টা লিপ ইয়ার নয়। যদি লিপ ইয়ার না হয় তাহলে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে 28। যদি লিপ ইয়ার হতো তাহলে 29 দিন হতো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তোমরা জানো মার্চ মাস 31 দিনে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 30 দিন। মে সমান কতই মে? 27 মে। আমি যেহেতু এইখানে জানুয়ারির একটা দিন আমি বাদ দিয়ে দিয়েছি, সেই জন্য মে মাসের আমাকে টোটালটাই নিতে হবে। তাহলে 27 এত দিন।
তাহলে মোট দিন জানুয়ারির হচ্ছে 31 - 1 হচ্ছে 30 দিন, ফেব্রুয়ারির হচ্ছে 28 দিন, মার্চের হচ্ছে 31 দিন, এপ্রিলে 30 দিন। এটা দেখবা যে বাচ্চা বয়সে শেখানো হয় কোন মাস কত দিনে হবে। একমাত্র ফেব্রুয়ারির ক্ষেত্রে গণ্ডগোল, যেটা লিফিয়ার হয় সেটা 366 দিনে বছর হয় এবং সেক্ষেত্রে ফেব্রুয়ারিটা একটা দিন বেশি হয়। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এত হলো, এবার এটা যোগ করি। মোট সময় ইজ ইকুয়াল টু 8 9 16 6 হাতে 1 3 3 6 9 2 11 146 দিন। এই দিনটাকে আমাকে বছরে করতে হবে। আমি দেখো যখন ফর্মুলাটা লিখেছি পি ইজ ইকুয়াল আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, ওখানে কিন্তু লিখেছিলাম সময়টা টি বছর, অর্থাৎ এখানে আমাকে সময়টাকে দিন থেকে ট্রান্সফার করে আমাকে বছরে নিয়ে আসতে হবে। তো দিনকে যদি বছর করতে চাই তাহলে আমাকে 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সমান সমান 146 বাই 365 এই দিন। মনে রাখবে এটা কাটাকাটি এই অবস্থাতে রেখে দিলে, অঙ্ক যদি ধরো যেখানে কাটাকাটি করা যায় সেখানে যদি আমরা কাটাকাটিটা না করি তাহলে কিন্তু অঙ্ক বড় হয়ে যাবে। বড় যাতে না হয় সেই কারণের জন্য আমরা কিন্তু কাটাকাটি করে ছোট করব। এখন প্রশ্ন হচ্ছে 146 আর 305 এই সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা দুজনেই বিভাজ্য। এটা বুঝতে গেলে আমাকে যে কোনো একটা সংখ্যার উৎপাদক করে নিতে হবে। যেমন 305 আছে, এটা 5 দ্বারা বিভাজ্য, তাহলে হবে 365। 365কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 73 হয়। তাহলে উপরের সংখ্যাটি 73 দ্বারা বিভাজ্য, 73 গুণিত 2 146, আর 365টাও কিন্তু 73 দ্বারা বিভাজ্য। তাহলে এটা ইজ ইকুয়াল টু হলো 2/5 বছর। তাহলে ইউনিটটা আমাদের চেঞ্জ হয়ে গেল, দিন ছিল সেটা চেঞ্জ হয়ে হলো বছর। তাহলে মোট সময় ইজ ইকুয়াল টু 2/5 বছর। এইটা কিন্তু আগের অঙ্কটাতে যেমন সরাসরি সময়টা বলে দিয়েছিল, আমাকে কিন্তু এবারে সময়টা বের করে নিতে হলো বছরে। এই অংশটুকু হলো, এবার এটা আমি মিটিয়ে দিচ্ছি। বারবার বলছি কথাটা কিন্তু খাতা কলম নিয়ে সায়েন্সের যে কোনো বিষয়, কারণ আমাদের এখানে অনলাইন ক্লাস হচ্ছে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে, সেটা হচ্ছে অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর হচ্ছে জিওগ্রাফি, যেটা সবগুলোই প্র্যাকটিক্যাল, তোমাকে শুনতে হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু খাতাতে করতে হবে। অতএব খাতা বই কলম ছাড়া কিন্তু এই সমস্ত ক্লাসের কিন্তু কোনো উপযোগিতা থাকবে না। আমি এই পোর্শনটুকু মিটিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্ট আমার অঙ্কের। আমি সময়টা আমাকে দেওয়া ছিল না, আমি সময়টি বের করলাম। তাহলে আমার আসলো সময় সমান 2/5 বছর। আসল সমান 2000 টাকা, আর সুদের হার সমান 6%। সুদের হার সমান 6%। এবার আমি এইখান থেকে গাণিতিক রূপ দিলাম, t ইজ ইকুয়াল টু 2/5, p সমান 2000, আর ইজ ইকুয়াল টু 6। হয়তো আমার এই জিনিস লেখাগুলো একটু অতিরিক্ত হচ্ছে, কিন্তু তার সুবিধাটা হচ্ছে যে তোমার এককটা সঠিকভাবে বেরাবে। এইটা হচ্ছে দেওয়া আছে, সেগুলোকে আমি গাণিতিক রূপ দিলাম। এবার লিখব, আমরা জানি I is equal to PRT by 100, और যেটা জানি P এর মান কত 2000, আর কত 6 ডিভাইডেড বাই 100, T সমান 2/5। দেখো 5 দিয়ে এই 2000টা কেটে যাবে, তাহলে 4 × 5 = 20, 400 হলো। এবার এই শূন্য কেটে যাবে, তাহলে হলো 4 × 6 = 24, 48। তাহলে আমরা পেলাম I ইজ ইকুয়াল টু, এবার দেখে নাও দুটো শূন্য কাটলো, 0 কেটে গেল, 20 থাকলো, 4 × 5 = 20, 4 × 2 = 8, 48 হলো। এবার উত্তরটা লিখবো, অতএব মোট সুদ সমান 48 টাকা।
এবার দেখো তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা, আমি বারবার এককটার কথা বলছি। এবার কেন বারবার আমি এককটার কথা বলছি সেটা দেখো, যে বলার আমার কারণটা কি। যেমন তোমরা জানো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তোমাদের জানা আছে। এবার কোশ্চেনে বলা হলো দুটো কোণের, একটা হচ্ছে 30 ডিগ্রি, একটা হচ্ছে 60 ডিগ্রি। এবার অবশিষ্ট কোণটি নির্ণয় করো। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি সমীকরণ তৈরি করে সমাধান করা। আমরা বীজগাণিতিক, পাটিগণিত বলো, পরিমিতি বলো, সব জায়গাতে আমরা বীজগণিত মেথডটা ইউজ করতে চাই। তো বীজগণিত মেথডটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমেই আসে সমীকরণ। এবার আমি যখন সমীকরণটি তৈরি করব, ধরো যদি আমি মনে করি যে তৃতীয় কোণ সমান এক্স ডিগ্রি, দেওয়া ছিল 30 ডিগ্রি 60 ডিগ্রি, আর আমি তাহলে তৃতীয় কোণ ইজ ইকাল টু এক্স ডিগ্রি। এবার শর্তানুসারে লিখব 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস এক্স ইজ ইকাল টু 180। এখানে আমি যে সমীকরণটা দিলাম, তৈরি করলাম, সেখানে দেখো কোনোটাই একক নেই, কারণ 30-এর সাথে ডিগ্রি ছিল, 60-এর সাথে ডিগ্রি ছিল, এক্সের সাথে ডিগ্রি ছিল। লেফট হ্যান্ড সাইডে যোগ করলে এককটা ডিগ্রি হবে, আর রাইট হ্যান্ড সাইডে 180 ডিগ্রি, সেটাও ডিগ্রি। তো উভয় পক্ষ থেকে ডিগ্রি কেটে গেল, সমীকরণটি হলো একক বিহীন। অতএব আমরা এখান থেকে লিখব এক্স ইজ ইকুয়াল টু 90। এখানে কিন্তু হঠাৎ করে এখানে কিন্তু ডিগ্রিটা আসবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমার তো সমীকরণে ডিগ্রি ছিল না, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 90 হলো। এবার কেউ যদি বলে যে স্যার আমি এটা করব না, কি করবে তাহলে? তুমি তখন বললে যে তৃতীয় কোণ ইজ ইকুয়াল টু এক্স, অনলি এক্স ধরলাম। তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু সমীকরণটা তৈরি হবে 30 ডিগ্রি 60 ডিগ্রি প্লাস এক্স ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ সমীকরণে তখন কিন্তু একক থেকে গেল, কারণ এক্সে তো আমি ডিগ্রি লিখিনি, একক লিখিনি। যদি না লিখি তাহলে আমাদের এক্সের ক্ষেত্রে কিন্তু সমীকরণ যেটা তৈরি করলাম, সমীকরণে একক থেকে যাবে। এবার একক থেকে গেলে অসুবিধা কি? তোমাকে বারবার লিখতে হবে এটা 90 ডিগ্রি প্লাস এক্স ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, और x इज इक्वल टू 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অসুবিধা নেই, তোমাকে তাহলে ওই ঝামেলাটা মেনে নিতে হবে যে আমি যদি সমীকরণের এই অজ্ঞাত রাশি এক্স এর ক্ষেত্রে যদি এককটা আমি না ধরি, তাহলে আমার সমীকরণে কিন্তু এককটা থেকে যাবে। এবার যতক্ষণ পর্যন্ত না সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার একক দিতেই হবে। দেখা যায় আমরা যখন খাতা দেখি, মাধ্যমিকের খাতা, তখন দেখা যায় যে ছাত্রগুলো, বেশিরভাগ ক্ষেত্রে সবাই নয়, যাদের এই ধারণাগুলো সঠিক আছে তারা কিন্তু এই কাজটা করে না। তারা সবসময় ফার্স্ট মেথড ইউজ করে, আর সেকেন্ড মেথড ইউজ করলেও সমীকরণে বারবার কিন্তু ও এককটা দিয়ে যাবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এইখানে করব, তাহলে এখানে এককটা বারবার দিতে হবে, এখানে কিন্তু একক দিতে হচ্ছে না। সেই কারণের জন্য আমরা এই মেথডটাই করতে বলি। তাহলে আমাদের পদ্ধতিটা হচ্ছে, আমরা যখন সমীকরণ তৈরি করব, আমি সমীকরণ পড়ে আমি দেখব আমার অজ্ঞাত রাশিটা কে, সেই অজ্ঞাত রাশিটির মান আমি কিন্তু একক সহ ধরব। তারপর আমি যখন সমীকরণ তৈরি করব, সেই সমীকরণে কিন্তু কোনো একক থাকবে না। এবার যখন উত্তর লিখব তখন কিন্তু উত্তরটা লিখতে হবে একক সহ। এবার তোমরা বারবার খেয়াল করছো যে আমি এককের কথা এত গুরুত্ব দিয়ে বলতে চাইছি কেন? কারণ আমরা যে অঙ্কগুলো করব সেখানে আমরা পাটিগণিতের অঙ্ক, কিন্তু বীজগণিতের নিয়ম আমরা প্রয়োগ করব। তো বীজগণিতের নিয়ম প্রয়োগ করতে গেলে আমাকে সমাধান করতে হবে। এবার সমাধান সম্বন্ধেও আমাকে দুটো কথা মনে রাখতে হবে। নাম্বার 1, ধরো দেখা গেল আমি সমীকরণ তৈরি করলাম, সেই সমীকরণে আমার দুটো অজ্ঞাত রাশি আছে। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 1500, আর একটা হচ্ছে 2x প্লাস 3y ইজ ইকাল টু ধরো সাপোজ 2000, এরকম ধরো মান আছে। এই দুটো সমীকরণ থাকলো, এই সমীকরণ দুটো যদি আমি সমাধান করতে চাই তাহলে সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি হচ্ছে অপনয়ন। সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি হচ্ছে অপনয়ন। আমরা এই দুটো সমীকরণ অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। আরও কুইক সমাধান আসে,
সেটা হচ্ছে বজ্রগুণন। কিন্তু বজ্রগুণন বেশিরভাগ ছাত্ররা সেই পদ্ধতিটা সঠিকভাবে প্রয়োগ করতে পারে না, কিন্তু প্রয়োজনীয়, খুব তাড়াতাড়ি ওর সমাধান আসে। কিন্তু ছাত্রদের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, বেশি থাকে বলে আমরা বজ্রগুণনটা সাধারণত করতে বলি না। যে কোনো মেথড করতে গেলে আমরা কিন্তু সব সময় তুলনামূলক পদ্ধতি প্রয়োগ অপনয়ন পদ্ধতি প্রয়োগ করব, কিন্তু সেক্ষেত্রে সমীকরণগুলো এই আকার থাকতে হবে। আদারওয়াইজ পরিবর্ত পদ্ধতি বা তুলনামূলক পদ্ধতি ইউজ করতে হবে। কিন্তু যদি এই আকারের সমীকরণ থাকে তাহলে অপনয়ন পদ্ধতিটি সমাধান করা সবচেয়ে বেশি সুবিধাজনক। নাম্বার 1। এবার দেখো, তোমরা যখন সমাধান করার ক্ষেত্রে এই রকম কাটাকাটি করো। ধরো কোনো একটা সমীকরণ এরকম আসলো, 4x ইজ ইকুয়াল টু 4x বাই 5 ইজ ইকুয়াল টু 8। এবার আমি এখান থেকে 4টা কেটে দিলাম, কেটে দিয়ে 2 হলো, তাহলে x ইজ ইকুয়াল টু 2 গুণিত 5। এখন প্রশ্ন হচ্ছে, আমি উভয় পক্ষ থেকে 4 কেটে দিলাম, সেখানে কিন্তু কোনো সমস্যা নেই। কেন? এক্সটা 4 হচ্ছে কখনো 0 হতে পারবে না। এবার যখন আমি সমাধান করব, তখন যদি কোনো অজ্ঞাত রাশিকে কাটি, অর্থাৎ আমি যে রাশিটির মান নির্ণয় করতে চাই সেটাকে যদি আমি কাটি, তাহলে আমাকে খেয়াল করতে হবে সেটা যেন 0 না হয়। কেন? তারই কারণ আমি ব্যাখ্যা করছি। সমাধানের ক্ষেত্রে এই কথাটা কিন্তু আমাকে মাথাতে রাখতে হবে। যেমন 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x। তোমরা জানো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আমাদের আগের দিন ক্লাসে দ্বিঘাত সমীকরণটি আলোচনা হয়েছে। তো 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 হচ্ছে দ্বিঘাত সমীকরণ। কেউ যদি এখান থেকে এক্সটা কেটে দেয়, দুই পক্ষেই তো এক্স আছে, এখান থেকে এক্স কেটে দিল, এটা এক্স হলো, তাহলে হলো 2x ইজ ইকুয়াল টু 5, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 5/2। তাহলে দ্বিঘাত সমীকরণে তোমরা জানো দুটো বীজ সাধারণত আসে। সেই দুটো বীজের মধ্যে কোনো বীজ সমীকরণকে সিদ্ধ নাও করতে পারে, কিন্তু দ্বিঘাত সমীকরণ মানে কিন্তু দুটো বীজ আসবে। তাহলে এখানে আমার একটা বীজ কমে গেল, কেন? আমি এক্সটা কেটে দিয়েছি। এবার দেখো এক্সটা কাটা যাবে কিনা সেটা তোমাকে বুঝতে গেলে, কেন যাবে বা যাবে না সেটা দেখো। আমি সবগুলোকে একদিকে নিয়ে আসলাম, তাহলে এক্স কমন নিলাম, 2x মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 আর 5/2। তাহলে এই 0 মানটা ওই সমাধান থেকে বাদ চলে গেছে, কারণ তুমি উভয় পক্ষ থেকে এক্সটা কেটে দিয়েছো। এবার এক্স তুমি কাটতে পারবে কিনা সেটা তোমার খেয়াল রাখতে হবে। এক্স কাটতে পারবো কিনা সেটা বোঝার সবচেয়ে ভালো রাস্তা এই সমীকরণটাতে। প্রদত্ত যে সমীকরণ আছে সেই সমীকরণে 0 বসিয়ে দেখো যে দুই পক্ষ সমান হচ্ছে কিনা। তাহলে 2 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 0। তাহলে এক্স এর মান যদি এখানে 0 বসায়, তাহলে লেফট হ্যান্ড সাইড 0 হচ্ছে, রাইট হ্যান্ড সাইড 0 হচ্ছে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 0 হলে এই সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ এক্স এর মানটি 0 হবে। তাহলে এক্স এর মান তুমি কেটে দিয়েছো, তাহলে কেটে দেওয়ার জন্য এক্স যে 0 সমাধানটি আসার কথা সেই মানটি তোমার বাদ চলে যাবে। তো সেই কারণের জন্য আমরা যখন সমাধান করব তখন অনিয়ন্ত্রিত সংখ্যা যার মান আমরা বের করতে চাই সেটা খেয়াল করব যেন সেটা কাটা না পড়ে। যদি পরে কাটা তাহলে কিন্তু তার সপক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। তাহলে সমাধান করার ক্ষেত্রে যদি আমাদের একঘাত সমীকরণ আসে তাহলে আমরা বললাম অপনয়ন পদ্ধতি ইউজ করব। যদি দ্বিঘাত সমীকরণ আসে তাহলে সেক্ষেত্রে তো দ্বিঘাত সমীকরণের যে পদ্ধতি আছে সেটা আমরা ইউজ করব, কিন্তু মাথাতে রাখতে হবে অনিয়ন্ত্রিত সংখ্যা যেটা আছে সেটাকে কাটা যাবে কিনা। কাটা যাবে, মনে রাখবো অনিয়ন্ত্রিত সংখ্যাযুক্ত অর্থাৎ এক্স এর মানটি কাটা যাবে যদি সেই রাশিটির মান 0 না হয়। আমি বুঝবো কি করে? হয় কোশ্চেনে বলা থাকতে পারে, যেমন তোমরা দেখেছো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এক্স এর তুমি দুটো মান পেলে, তুমি হয়তো এক্স ইজ ইকুয়াল টু ধরেছিলে কমলা লেবুর সংখ্যা, এবার এক্স এর মান নেগেটিভ হলো, তুমি মান বাদ দিয়ে দিলে এক্স নট ইকুয়াল টু -10, কারণ তুমি কমলা লেবুর সংখ্যা ধরেছিলে, কমলা লেবুর সংখ্যা নেগেটিভ হয় না, সেই পক্ষের জন্য তুমি সেই কারণের জন্য তুমি নেগেটিভ মানটাকে বাদ দিবে। তো এই কারণেও আমার যেটা বলার উচিত সেটা হচ্ছে যে আমি যখন এক্সকে কাটবো তখন কিন্তু আমাকে মাথাতে রাখতে হবে যে সেটা যেন 0 না হয়। তাহলে আমাদের সমীকরণ আমরা কি বললাম? সরল সুদ ক্যালকুলেশন করব। আমাদের মেথডটা হচ্ছে বীজগাণিতিক পদ্ধতি। বীজগাণিতিক পদ্ধতি যখন আমি ইউজ করব তখন আমরা সমীকরণ তৈরি করব। সমীকরণ তৈরি করার ক্ষেত্রে যদি এই ধরনের সমীকরণ আসে
ax প্লাস by ইজ ইকুয়াল টু c, px প্লাস qy ইজ ইকুয়াল টু r। যদি এই দুই ধরনের সমীকরণ আসে তাহলে আমরা অপনয়ন পদ্ধতিটা ইউজ করব। তো সেই প্রসঙ্গেই এবার আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি সমীকরণ সমাধান করে। দেখো এবার আমাদের চলে আসছি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক, পেজ 46 নাম্বার 13। দেখে নাও কোশ্চেনটা পড়ছি, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসল বা সবৃদ্ধিমূল কথাটির অর্থ সুদ এবং আসলের যোগফল। তাহলে দাঁড়াচ্ছে সুদের হার 7 বছরে সুদে আসলে 7100 টাকা হয় এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হয়। মূলধন এবং বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। আমি শুরুতেই বললাম আমাকে কোশ্চেন পড়ে প্রথম জানতে হবে আমাকে কি নির্ণয় করতে দিয়েছে। আমি কোশ্চেন পড়ে দেখলাম যে আমাকে বের করতে দিয়েছে মূলধন এবং সুদের হার। আমরা এই চ্যাপ্টারে মূলধন বলতে পি টাকা ধরি আর সুদের হার বলতে 8 টাকা ধরি। অন্য কোনো কিছু রাশি ধরলে কোনো আপত্তি নেই, আমরা এটা অভ্যস্ত। না ধরলেও আমি লিখবো আসল x টাকা সময় n বছর, তাতে কিন্তু কোনো কিছু আসবে না। কিন্তু আমরা যেখানে মূলধন এবং শতকরা সরল সুদের হার আমাকে নির্ণয় করতে দিয়েছে, আমি কোশ্চেন পড়ে দেখলাম যে মূলধন এবং সরল সুদের হার আমাকে বের করতে বলেছে। তাহলে আমার প্রথম কাজ ওই দুটো জিনিস ধরে নেওয়া। ধরি 13 নম্বর অঙ্ক, ধরি আসল সমান পি টাকা, সুদের হার সমান R%। এবার দুটো ক্ষেত্র আছে। প্রথম ক্ষেত্রে 7 বছরে সুদে আসলে 7100 টাকা হয়। তাহলে 7 বছরের সুদ ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। ফর্মুলাটা মুখে মুখে বললাম, পি আর টি বাই 100। এখানে টিটা হচ্ছে 7 বছর, তাহলে 7 বছরের সুদ সমান এত টাকা। পাশে টাকা, এই যে সুদ টাকা, যদি আমি সুদ লিখে যদি সুদ এটা লিখতাম তাহলে আমার তো জানাতো এত কি টাকা না পয়সা না কি, বুঝতে পারতাম না। সেই জন্য এককটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। তারপরে আছে 4 বছরের সুদ, ওই টাকারই 4 বছরের সুদ। 4 বছরের সুদ সমান পি আর ইন্টু 4/100 টাকা। এবার আমরা সমীকরণ তৈরি করব সুবিধার্থে। আমরা দেখো এখানেও পি আর বাই 100 আছে, এখানেও পি আর বাই 100 আছে, ওটাকে আমরা ওয়াই ধরে নিব। তাহলে এটা হলো 7y টাকা, এটা হচ্ছে 4y টাকা, যেখানে y is equal to PR by 100, যেখানে y is equal to PR by 100। তাহলে আমরা পেয়ে গেলাম 7 বছরের সুদ হচ্ছে 7y টাকা আর 4 বছরের সুদ হচ্ছে 4y টাকা। এবার কিন্তু আমরা সমীকরণটি তৈরি করব শর্তানুসারে পি প্লাস 7y ইজ ইকুয়াল টু 7100। এটা 1 নম্বর সমীকরণ। দেখো আমি একক দিইনি, পি প্লাস 7y ইজ ইকুয়াল টু 7100। আর 4 বছরের ক্ষেত্রে দিয়েছে পি প্লাস 4y ইজ ইকুয়াল টু 6200। এই দুটো সমীকরণ আমি প্রতিষ্ঠা করলাম। এখন প্রশ্ন হচ্ছে ওই যে 7yটা ধরেছি ওটা কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিস্থাপন করি
ব্যাপারটাকে সহজ করার জন্য তোমরা দেখবা যে আমরা a+b² সূত্রের সাহায্যে কোনো রাশিটাকে আমি সরল করতে চাইছি, সেখানে কিন্তু আমরা প্রতিস্থাপন করে a+b² ফর্মুলাটা বানাই। প্রতিস্থাপনটার সেই উদ্দেশ্য হিসাবটাকে সহজ করার জন্য। তো আমি এখানে 7y আর 4y পেয়েছি। এবার এই দুটো সমীকরণ সমাধান করলে আমরা p আর ওয়াইটা পাবো। পি হচ্ছে আসল, যেটা বের করতে বলেছে। এবার ওয়াইয়ের মধ্যে পিও আছে, আরও আছে। তো আমি সেখান থেকে আমরা আরটা বের করতে পারবো। আমাদের উদ্দেশ্য পি এবং আর এটা নির্ণয় করা। দেখো এবার এই দুটো সমীকরণ 1 আর 2, এই দুটো সমীকরণ আমি সমাধান করব। তাহলে সমীকরণ দুটোকে পাশাপাশি লিখি। পি প্লাস 7y ইজ ইকুয়াল টু 7100, পি প্লাস 4y ইজ ইকুয়াল টু 6400। বিয়োগ করে দিই, বিয়োগ করলে চিহ্ন পাল্টে যায় জানো। 3y ইজ ইকুয়াল টু 67। কোথায় ভুল লিখলাম, 6200 ছিল, এটা হলো 900। 7100 আর 6200, 8 একে 900। দেয়ারফর y ইজ ইকুয়াল টু 300। y ইজ ইকুয়াল টু আসলো আমাদের 300। এবার 1 নম্বর সমীকরণে মানটা বসিয়ে দিব। 1 হতে পাই, 1 হতে পাই p প্লাস 7 ইন্টু 300 ইজ ইকুয়াল টু 7100 और p इज इक्वल टू 7100 माइनस 2100 दैट इज 5000। এখানে কিন্তু কোনো একক নেই, p ইজ ইকুয়াল টু। কারণ আমি বারবার এই কথাটা বলার উদ্দেশ্য, যারা এই বিষয়টাতে 100% স্কোর করে, তখন যখন আমরা খাতা দেখি তখন কিন্তু এই ভুলগুলো আমরা অ্যাকুরেটভাবে লক্ষ্য করি। যারা যে সমস্ত ছেলেগুলো 30 পাচ্ছে, 40 পাচ্ছে বা ফেল করছে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা দেখি না। যারা হচ্ছে ফুল মার্কস পায় বা পাওয়ার কাছাকাছি থাকে, তাদের ক্ষেত্রে এই ধরনের ভুলগুলো আমরা খেয়াল করি। যাদের যা নির্ভুল লিখতে পারে তাদেরকে আমরা ফুল মার্কস দিই। এবার পি সমান, এখানে কিন্তু কোনো একক হলো না। এবার ওয়াই পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম, কিন্তু আমার তো বের করতে হবে আসল, দ্যাট ইজ পি টাকা, আর আর এর মান। এবার আর এর মানটি বের করব কি করে, খেয়াল করো। আর এর মান বের করতে হবে, তাহলে যেহেতু y ইজ ইকাল টু 300, y মানে পি আর বাই 100 ইজ ইকাল টু 300, और পি মানে হচ্ছে 5000 ইন্টু আর বাই 100 ইন্টু 300। দেখো এবার আমি এইগুলোকে কাটাকাটি করে ছোট করে নিব। নিয়ম হচ্ছে আমরা যখন বীজগণিত পদ্ধতিতে সমাধান করব, সেখানে সব সময়ের জন্য যখনই কাটাকাটি যাবে আমরা কিন্তু কাটাকাটি করে সহজ করে নিব। তো কাটাকাটি করে সহজ করলে এই দুটো শূন্য কেটে দিলাম, থাকলো 50। 50কে 300 দিয়ে কাটলাম, 6 হলো। অতএব আর ইজ ইকাল টু 6। দেখো আমার দুটো অজ্ঞাত রাশি ছিল পি এবং আর, আমি দুটোরই মান নির্ণয় করতে পেরেছি। এবার উত্তর লিখব। অতএব আসল সমান 5000, এটা হচ্ছে টাকা, আর সুদের হার সমান 6%। আসল সমান 5000 এবং সুদের হার হচ্ছে 6%। তাহলে তোমরা দেখলে যে আমরা যখন সমীকরণ তৈরি করি, সমাধান করার ক্ষেত্রে কি কি মেথড আমরা ইউজ করব। এখানে আমাকে প্রতিস্থাপন করে সহজ করে নিতে হলো। এবার চলে এসো 16 নম্বর অঙ্ক, 16। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখলেন। তাহলে 1 লক্ষ টাকার টোটাল পেয়েছে কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময়। ওই টাকার মধ্যে কিছু টাকা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখে। প্রতি বছর সুদ বাবদ 5400 টাকা পান। 1 বছরে সে 5400 টাকা সুদ পান। ব্যাংকে এবং পোস্ট অফিসে সরল সুদের হার বলে দিয়েছে। ব্যাংকের ক্ষেত্রে 5% আর পোস্ট অফিসের ক্ষেত্রে 6% রাখে। তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলাম হিসাব করি।
তাহলে আমি এই কোশ্চেনটা পড়ে দেখতে পাচ্ছি যে তিনি চেয়েছে যেটা সেটা পোস্ট অফিসে কত টাকা রেখেছিলেন এবং ব্যাংকে কোথায় রেখেছিলেন কত টাকা। তো এটা ধরার ক্ষেত্রে সেটা আমার উপর যেহেতু সম্পূর্ণ নির্ভর করে, কেউ ধরতে পারে যে ব্যাংকে রেখেছিল এক্স টাকা, তাহলে পোস্ট অফিসে রাখবে 1 লক্ষ মাইনাস এক্স টাকা। তো সেইখানে ক্যালকুলেশনটা বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি বলছি না যে সবসময় হবে, কিন্তু আমি সেখানে যদি একটা ভেরিয়েবল না ধরে যদি আমি দুটো ধরি, তাহলে আমার মনে হয় যে সমাধানটা আরও বেশি সুবিধাজনক হয়। যেমন আমি ধরে নিব তিনি আমাকে যেহেতু বের করতে বলেছে তিনি ব্যাংকে কত টাকা রাখেন, পোস্ট অফিসে কত টাকা রাখেন, যেহেতু বের করতে বলেছে আমি দুটো ভেরিয়েবল ধরবো, এক্স আর ওয়াই। তাহলে ধরি ব্যাংকে রাখেন এক্স টাকা এবং পোস্ট অফিসে রাখেন ওয়াই টাকা, তাহলে ওই দুজনের যোগফল হবে 1 লক্ষ টাকা। দেখো তাহলে আমাদের 16 নম্বর, ধরি আসলাম চাচা ব্যাংকে রাখেন এক্স টাকা, পোস্ট অফিসে রাখেন ওয়াই টাকা। ব্যাংকে রাখেন এক্স টাকা, পোস্ট অফিসে রাখেন ওয়াই টাকা। তাহলে প্রথম শর্ত এই দুজনের যোগফল 1 লক্ষ টাকা। তাহলে শর্তানুসারে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 লক্ষ। এখানেও তোমাদের একটা বলি এই প্রসঙ্গে, যখন একাধিক শূন্য থাকে তখন কিন্তু লেখার সময় গুণে গুণে শূন্যটা বসাবা। এখানে দেখে নাও, এখানে আছে 5টা শূন্য, আমি 5টা শূন্যটা লিখলাম কিনা 3 2 5। অনেক ক্ষেত্রে শূন্য ছুটে যায়, আর অঙ্কশাস্ত্র জানো যে কোনো জায়গাতে শূন্য ছুটে গেলেই তার 0 হয়ে যাবে। অর্থাৎ এখন আমাদের টোটালটা 0 দেওয়া হয় না, পার্ট মার্কিং, যতটুকু ঠিক হয় তার উপরে আমরা নাম্বারটা দিয়ে থাকি, এটা সরকারি নির্দেশ। তো যাই হোক, তাহলে প্রথম সমীকরণ হলো এত 1 নাম্বার। আর একটা এখানে যেহেতু দুটো অজ্ঞাত রাশি, তো দুটো অজ্ঞাত রাশির মান সঠিকভাবে নির্ণয় করতে গেলে আমাকে আরেকটা সমীকরণ লাগবে, সেটা দেওয়া আছে, মানে তোমাকে বের করতে হবে। ব্যাংকে সুদের হার, পোস্ট অফিসে সুদের হার 5%, ব্যাংকে হচ্ছে 6%। তাহলে 6% হারে এক্স টাকার 1 বছরের সুদ সমান, ফর্মুলা মনে করব, পি এক্স আর 6t1/100 এত টাকা। 6% হারে এক্স টাকার 1 বছরের সুদ হচ্ছে 6x/100 টাকা। এটা হচ্ছে পোস্ট অফিসে। পোস্ট ব্যাংকে হচ্ছে, হ্যাঁ না ভুল লিখে ফেললাম, 6% হারে এক্স টাকা নয়, ব্যাংকে রেখেছি এক্স টাকা, ব্যাংকের সুদের হার 5%। ব্যাংক এবং পোস্ট অফিসে ব্যাংকের সুদের হার, তাহলে এখানে ব্যাংকে হবে, ব্যাংকে 5% হারে এক্স টাকার 1 বছরের সুদ হচ্ছে 6x/100। এখানে কিন্তু কাটাকাটি হবে, কিন্তু নিচে 10, 100, 1000 এগুলো থাকলে এখন কাটাকাটি করব না। যখন আমরা সমাধানের শেষ পর্যায়ে পৌঁছে যাব তখন কাটাকাটি করব, কারণ 10, 100 দিয়ে গুণ করা আমাদের পক্ষে বেশি সুবিধাজনক। এখানে কাটাকাটি গেলেও কাটাকাটিটা করব না। তাহলে 6x 5% আছে, তারও ব্যাংকে পোস্টে 5% আছে, 5% হারে, তাহলে 5x/100 এত টাকা। পোস্ট অফিসে অফিসে 6% হারে ওয়াই টাকার 1 বছরের সুদ সমান ওয়াই ইন্টু 6 ইন্টু 100 এত টাকা, দ্যাট ইজ 6y/100। এখানেও ওখানে যেমন 5 আর 100 কেটে যাবে, এখানে কিছুটা কাটবে কিছুটা কাটবে না, আমি এভাবে সমীকরণটা লিখলাম। এবার এই যে ব্যাংক থেকে পেয়েছে 5x টাকা আর পোস্ট অফিস থেকে পেয়েছে 6y টাকা, এই দুজনের যোগফল হচ্ছে 5400 টাকা। তাহলে এখানে এবার দ্বিতীয় শর্তটা হবে, শর্তানুসারে
শর্তানুসারে 5x বাই 100 প্লাস 6y বাই 100 ইজ ইকুয়াল টু 5400 টাকা। এবার আমরা কি করব, দুজনের ক্ষেত্রেই 100 দিয়ে ভাগ আছে, তো 100 দিয়ে গুণ করে দিলাম। 5x প্লাস 6y ইকুয়াল টু 54, দুটো শূন্য ছিল, আরও দুটো শূন্য হলো। এটা 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণ সমাধান করে আমরা x আর y এর মানটি বের করব। এখানে যে পদ্ধতিটা আমরা ব্যবহার করব সেই পদ্ধতিটা হচ্ছে অপনয়ন। তো এখানে আমরা অপনয়ন পদ্ধতিটা কি করে ব্যবহার করব দেখে নাও। 1 নম্বর সমীকরণকে আমি 5 দিয়ে গুণ করব, তাহলে আসবে 5x প্লাস 5y ইজ ইকুয়াল টু 5 লক্ষ। 1 2 3 4 5 6, একটা বেশি হয়ে গেছে। আর দ্বিতীয় সমীকরণে আছে 5x প্লাস 6y ইজ ইকুয়াল টু 5400। এবার যদি বিয়োগ করি তাহলে মাইনাস ওয়াই চিহ্ন পাল্টে যাবে, মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 40,000। দেয়ারফোর ওয়াই ইজ ইকুয়াল টু 40,000। দেখো আমার কিন্তু একটু হয়তো লেখাটা বড় হলো, কিন্তু ক্যালকুলেশনের কোনো জটিলতা আমার থাকলো না। আমরা অপনয়ন পদ্ধতিতে আমরা খুব সহজেই তার সমাধানটা করতে পেরেছি। ওয়াই এত, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 60,000 টাকা। এবার উত্তর লিখব, পোস্ট অফিসে ব্যাংকে রাখে 60,000 টাকা আর পোস্ট অফিসে রাখে 40,000 টাকা। অতএব উত্তর ব্যাংকে রাখেন 60,000 টাকা। বারবার বলেছি, সমীকরণ তৈরি করার সময় আমাদের একক থাকবে না, উত্তর লেখার সময় একক থাকবে। পোস্ট অফিসে রাখেন পোস্ট অফিসে রাখেন 40,000 টাকা। তাহলে আমরা দেখলাম সমীকরণ সমাধান করার ক্ষেত্রে অপনয়ন পদ্ধতিটা বেশি সুবিধাজনক। আর একটা জিনিস আমরা, কারণ এখানে যেহেতু একটাই ফর্মুলা, একটা ফর্মুলাকেই তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করবে সুবিধা আছে, তো যেটা আমাকে গুরুত্ব দিতে হবে সেইটা আমরা কি করে এই সমাধানটি সহজ করে করতে পারি তার উপরেই গুরুত্ব দিতে হবে। তার জন্যই আমি একটা প্রয়োগ দেখাচ্ছি। দেখো 46 পৃষ্ঠার ঠিক ওপরে প্রয়োগ বলে দেওয়া আছে, 34 নম্বর প্রয়োগ। পেজ 46 নাম্বার 34 কি হলো, সমাপিসি 62। এই অঙ্কগুলো আমার করে দেওয়ার উদ্দেশ্য আমরা অঙ্কটাকে কত সহজ করে ক্যালকুলেশন করতে পারি সেটা বোঝানোর জন্য। এমনি তো সূত্র একটাই, ঘুরে ফিরে ওই সূত্রটাই প্রয়োগ করতে হবে। সমাপিসি 6,20,000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে 3টি ব্যাংকে জমা রাখলেন। 3টা ব্যাংকেই টাকা রেখেছেন, প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রেই সুদের হার একই, কিন্তু প্রথম ব্যাংকে রেখেছে 2 বছর, দ্বিতীয় ব্যাংকে রেখেছে 3 বছর, আর তৃতীয় ব্যাংকে রেখেছে 5 বছরের জন্য টাকাগুলো রেখেছে। রাখার পর তিনি 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ এখানে কি কি বলে দিয়েছে, আমাদের টোটাল কত টাকা তিনি 3টি ব্যাংকে রেখেছেন সেটা বলা আছে, সুদের হার কত সেটা বলা আছে, আর কোন ব্যাংকে সে কত টাকা জমা রেখেছেন সেইটা কিন্তু আমাদের বলা আছে। আর শর্তে দেওয়া আছে 3টি ব্যাংকের সুদের মোট সুদের পরিমাণ কিন্তু সমান। তাহলে আমাকে বলা হয়েছে কোন ব্যাংকে তিনি কত টাকা জমা রেখেছিলেন। তো কোন ব্যাংকে তিনি কত টাকা জমা রেখেছিলেন আমি ধরব। প্রথম ব্যাংকে রাখেন x টাকা, দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন y টাকা এবং তৃতীয় ব্যাংকে জমা রাখেন z টাকা। এবার আমরা সমীকরণটি সমাধান করে দেখাচ্ছি। দেখো, ধরি তিনি প্রথম ব্যাংকে রাখেন x টাকা, প্রথম ব্যাংকে রাখেন x টাকা,
দ্বিতীয় ব্যাংকে রাখেন ওয়াই টাকা, তৃতীয় ব্যাংকে রাখেন জেড টাকা। এখানে কিন্তু আমার তিনটে ভেরিয়েবল আসলো। তো তিনটা ভেরিয়েবল থাকলে সাধারণত ওই তিনটে চলরাশির মান পৃথকভাবে নির্ণয় করার জন্য তিনটে সমীকরণ দরকার হয়, কিন্তু এক্ষেত্রে আমাকে দুটো সমীকরণ দেওয়া হয়েছে, তাতেও কিন্তু আমি ওই অজ্ঞাত রাশি তিনটের মানই বের করতে পারবো। সমীকরণ তৈরি করছি। প্রথম সমীকরণ শর্তানুসারে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু ৬২,০০০ টাকা। ৬২-র পরে চারটে শূন্য। দেখো এখানেও কিন্তু কোনো একক আমি দিলাম না। এবার চলে এসছে প্রথম ব্যাংকের 2 বছরের জন্য। তাহলে প্রথম ব্যাংকের মোট সুদ রেখেছি x টাকা, সুদের হার হচ্ছে 5%, রেখেছি 2 বছরের জন্য। তাহলে এটা হলো 10x/100 এত টাকা। কাটাকাটি করার জন্য আমি পরিমিতি বলো পাটিগণিত বলো, আমি আগে কাটাকাটি করব না। যখন বারবার বলছি, যখন লক্ষ্যে পৌঁছে যাব তখন আমরা কিন্তু কাটাকাটিটা করব। তাহলে এত হলো 100x/100। দ্বিতীয় ব্যাংকে মোট সুদ y ইন্টু 5/100 ইন্টু 3 বছরের জন্য, 3 বছর, দ্যাট ইজ 15y/100 টাকা। তৃতীয় ব্যাংকে মোট সুদ z ইন্টু 5/100 ইন্টু 4 5 সমান 25/100 টাকা। এবার বলেছে ওই তিনটি ব্যাংকের মোট সুদগুলো সমান হবে। তাহলে শর্তানুসারে, দ্বিতীয় শর্তানুসারে আমাদের আসবে 10x/100 ইজ ইকুয়াল টু 15y/100 ইজ ইকুয়াল টু 25z/100 or 10x is equal to 15y is equal to 25z। 100 দিয়ে গুণ করে দিলাম। এবার প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ করব। 2x is equal to 3y equal to 5z। এই যে ইকুয়েশন, এইটার ক্ষেত্রে একটা জিনিস আমরা ইউজ করব, সেটা এই যে সংখ্যাগুলো 2, 3, 5 এরা সামনে আছে, আমরা যে কাজটা করব এই রাশিটার উভয় পক্ষকে 2, 3, 5-এর যেটা লসাগু 2, 3, 5, 2, 3, 5-এর যেটা লসাগু 3 দুগুণ 6, 30 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করব। তো 30 দিয়ে যদি প্রত্যেকটাকে ভাগ করি তাহলে আসবে x/15 y/10 ইকুয়াল টু z/6। x/15 y/10 ইজ ইকুয়াল টু z/6 ইজ। তাহলে এই যে রাশিমালা x/something y/something z/something, অর্থাৎ x y z এর আমরা অনুপাতটি পেয়ে গেলাম। এখানে লিখতে হবে ইকুয়াল টু কে ধরি, যেখানে কে নট ইকুয়াল টু 0। এই প্রসঙ্গে তোমাদের আমরা একটা কথা বলে রাখি, তোমরা ভেদের ক্ষেত্রে ভেদ ধ্রুবক কে ধরো, সমানুপাতের ক্ষেত্রে সমানুপাত ধ্রুবক কে ধরো, ওখানে কিন্তু প্রতি ক্ষেত্রেই লিখে দিতে হবে কে নট ইকুয়াল টু 0। আমরা যখন মাধ্যমিকের খাতা দেখি, ইনস্ট্রাকশনে বলা থাকে কেউ যদি বা কোনো যদি ছাত্র যদি 0 না লেখে তাহলে কিন্তু তার 1 নম্বর করে কাটতে হবে। তো 1 নম্বর করে যদি আমাকে কাটতে হয় তাহলে বুঝতে পারছো 3টে অঙ্ক থাকলে 3 নম্বর এমনি কেটে যাবে। সেই জন্য খুব সতর্কভাবে ওইখানে কিন্তু লিখতে ভুলবেন না কে নট ইকুয়াল টু 0। দেখো এবার আমার কিন্তু সমাধান করাটা অনেক সহজ হয়ে গেছে। কি হলো? এটা ছিল 1 নম্বর ইকুয়েশন। এবার এখান থেকে আসছি x ইজ ইকুয়াল টু 15k, y ইজ ইকুয়াল টু 10k, z ইজ ইকুয়াল টু 6k। এবার এই মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে 15k প্লাস 10k প্লাস 6k ইজ ইকুয়াল টু 6 2 গুণে গুণে 0 1 2 3 4
এখানে হলো 31K ইজ ইকুয়াল টু 6 টু 1 2 3 4, দেয়ারফর K ইজ ইকুয়াল টু 6200, চারটে 0 বাই 31, এই 31 এটা কেটে গেলে 2 হবে, দ্যাট ইজ 2 এর পর চারটে 0, 31 2 62, তাহলে কে এর মান বেরালো তোমার কিন্তু 20,000 টাকা। আমি 6,20,000 টাকা রেখেছি, এখানে পেলাম 20,000 টাকা। অতএব উত্তরের সময় লিখব দেয়ারফর x ইজ ইকুয়াল টু 15 ইন্টু 20,000, 15 2 30, এরপর চারটে 0, y ইজ ইকুয়াল টু 10 ইন্টু 20,000 সমান 2 লক্ষ, z ইজ ইকুয়াল টু 6 ইন্টু 20,000 ইজ ইকুয়াল টু 1,20,000। গুনে গুনে শূন্য দিবা। তাহলে এবার লাস্ট লাইনে আমি বলেছি উত্তর, প্রথম ব্যাংকে রেখেছিলেন এত টাকা, দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন এত টাকা, তৃতীয় ব্যাংকে রেখেছিলেন এত টাকা। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেয়। ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন? ধার এখানে কোশ্চেনে বলেছে ধার নেওয়ার কত বছর পরে, এটা আমাদের জিজ্ঞাস্য, বা এই রাশিটির মান আমাকে নির্ণয় করতে হবে ধার নেওয়ার কত বছর পরে। তো আমি বলেছি কোশ্চেন পড়ে প্রথম আমাদের যেটা ঠিক করতে হবে, কি বের করতে হবে, আমাকে বের করতে হবে কতদিন পরে টাকাটা শোধ দেব। তাহলে আমাদের প্রথম কাজ কোশ্চেন পড়ে সেটাই অজ্ঞাত রাশিটাকে ধরে নেওয়া। তাহলে লিখব ধরি ধার নেওয়ার x বছর পরে তিনি টাকা পরিশোধ, ধার নেওয়ার x বছর পরে তিনি সুদসহ ধার পরিশোধ করেন। এখানে কিন্তু আমার অজ্ঞাত রাশিটা হচ্ছে x, এই x এর মানটি আমাকে বের করতে হবে। এবার কোশ্চেন পড়ে দেখি আমাকে কি কি জিনিস দেওয়া আছে। নাম্বার 1, আমি ধার নিয়েছি 2,40,000 টাকা, আমি সুদ দেব 12% হারে, আর সুদ দিতে হবে, আমি যেহেতু x বছর পরে আমি টাকাটা শোধ দেব, সেই জন্য সুদ দিতে হবে x বছরে। তাহলে আমি যখন টাকাটা শোধ দেব তখন দেখা যাচ্ছে যে আমার 2,40,000 টাকা আমি ধার নিয়েছি, প্লাস সুদ যেটা সেই টাকাটা আমাকে দিতে হবে। আমি দেব কি করে? সেই টাকাটা আমি দেব, বাড়িতে আমি ভাড়া বসাবো। তো আমি যেই দিন বাড়ি তৈরি করতে শুরু করলাম সেই দিন তো বাড়ি ভাড়ার টাকা আমি পাবো না। তো ওখানে কোশ্চেনে বলে দেওয়া আছে ধার নেওয়ার 1 বছর পরে আমি বাড়িতে ভাড়াটা বসাবো। তাহলে কিন্তু আমাকে যদি x বছরের সুদ দিতে হয়, কিন্তু আমি বাড়ি ভাড়া পাবো x-1 বছরের, x-1 বছরের কিন্তু আমি বাড়ি ভাড়াটা পাবো। সেই x-1 বছরের বাড়ি ভাড়া দিয়ে আমি সুদও দেব, আমি আসলও দেব। এবার আমি সমীকরণটি তৈরি করে আমি অজ্ঞাত রাশি, তাহলে আমি কি কি দেওয়া আছে আমি বললাম, দেওয়া আছে কত টাকা আমি ধার নিয়েছি, আমি কত বছরের জন্য নিয়েছি, কত % সুদের হার, সব কিছু আমার বলা আছে। এবং সেই টাকাটা শোধ করব কি করে, আমি টাকাটা বাড়ি ভাড়া দিয়ে সেই টাকাটা আমি শোধ করব। কিন্তু আমি যদি ধরো প্রতি মাসে আমি যদি টাকাটা দিয়ে দিতে পারতাম তাহলে কিন্তু আমার হিসাবটা একরকম হতো। কিন্তু আমি কি করব, টাকাটা আমি বাড়িতে জমিয়ে রেখে আমি একবারে টাকাটা দেব। আমি কিন্তু প্রতি মাসে বা প্রতি বছরে আমি টাকাটা দেব না, আমাকে দিতে হবে ঠিক x বছর পরেই আমাকে সমস্ত টাকাটাই পরিশোধ করতে হবে। এবার দেখো আমি ইকুয়েশনটা তৈরি করছি কি করে। মোট ধার ইজ ইকুয়াল টু 2,40,000 টাকা। বারবার বলেছি শূন্য গুনে গুনে দেব, 24, তারপরে হচ্ছে 4টে 0। মোট ধার সুদের হার সমান 12%।
সময় সমান এক্স বছর, এটা আমি ধরেছি, এটার মানই আমি বের করব। এটার মান বের করার জন্যই কিন্তু আমি সমীকরণটি তৈরি করব। তাহলে মোট সুদ ফর্মুলা PRT বাই 100, দ্যাট ইজ 240000 ইন্টু 12/100 ইন্টু এক্স, এত টাকা। দেখো এখানে যখনই সুদ লিখছি এখানে পাশে কিন্তু ইউনিট লাইন লিখছি। আজকের আমার আলোচ্য বিষয় কিন্তু এই জায়গাতেই আমি বারবার বলার চেষ্টা করছি, এককটা কিন্তু নির্ভুলভাবে দিতে হবে। তাহলে মোট সুদ হলো এত টাকা। তাহলে সুদ আসল, সুদ প্লাস আসল ইজ ইকুয়াল টু 241234 প্লাস 2400 ইন্টু 12x/100। এখানে কাটাকাটি যাবে। আমি বারবার বলেছি সমীকরণ যখন তৈরি করব আমি কিন্তু আগে কাটাকাটিটা করব না। আমি যখন লক্ষ্যে পৌঁছানোর যাব তখনই কিন্তু আমি কাটার চেষ্টা করব। তাহলে সুদ যোগ আসল ইজ ইকুয়াল টু এত টাকা। এবার আমি কত দিনে টাকাটা শোধ দেব? দেখো x-1 বছরের বাড়ি ভাড়া প্রতি মাসে 5200 টাকা, এক বছরে 5200 ইন্টু 12 ইন্টু x-1 বছর। আমি কিন্তু এক্স বছরের বাড়ি ভাড়া পাবো না, কারণ আমাকে বাড়িটা তৈরি করার এক বছর পরে ভাড়াটা দিতে হয়েছে। অতএব এত টাকা হলো 5200 ইন্টু 12 ইন্টু x-1। এবার শর্তানুসারে আমরা বারবার বলেছি আমাদের ধরার ক্ষেত্রে যতগুলো অজ্ঞাত রাশি থাকবে আমি কিন্তু ঠিক ততগুলো সমীকরণ তৈরি করব। এখানে আমাদের একটাই অজ্ঞাত রাশি, দ্যাট ইজ এক্স। এখান থেকে আমরা এক্স এর মান বের করব। দেখো শর্তানুসারে 241234 প্লাস 241234 ইন্টু 12x/100 ইজ ইকুয়াল টু 5200 ইন্টু 12 ইন্টু x-1। দেখো অনেক জায়গাতে কাটাকাটি গেছে, আমি কিন্তু কোনো কাটাকাটি করিনি। এবার এখান থেকে কমন নেব। এই সমীকরণটি সলভ করলেই আমাদের এক্স এর মানটা বেরিয়ে আসবে। কমন নিলাম 2400 1 প্লাস 12x/100 ইজ ইকুয়াল টু 5200 ইন্টু 12 ইন্টু x-1। এখান থেকে আমি এক্স এর মানটি বের করব। এবার দেখো আমার আছে 5200 টাকা, 2,40,000। দেখো এই 12 দিয়ে যদি প্রথমে শূন্যগুলো কেটে নিই, শূন্য কাটলাম, তারপর 12 দিয়ে কাটবো। 12 দিয়ে কাটলে হবে 12 × 2 = 24, দুটো শূন্য। এবার আসলো 200 ইন্টু 1 প্লাস 12x/100 ইজ ইকুয়াল টু 52 ইন্টু x-1। এখনই কিন্তু 52 দিয়ে গুণ আমি করব না, আরও কাটাকাটি যাবে। দেখো প্রথমে যখন কাটাকাটি যাচ্ছিল আমি করলাম না, এখন আমি যতটা পারবো কেটে আগে ছোট করে নেব, তারপর গুণ ভাগগুলো আমি করব। এখানে 52কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 13, আর এটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 50। এবার গুণ করলে হলো 50 প্লাস 12x/2 is equal to 13x minus 13। और 50 प्लस 6x is equal to 13x minus 13, और 50 प्लस 13 is equal to 13x minus 6x, 63 is equal to 7x। অতএব x is equal to 9। এবার উত্তরটা লিখব। ধার নেওয়ার 9 বছর পরে তিনি সমস্ত টাকাটি শোধ দেন। কেউ যদি বলে যে না, উত্তরটা যদি কেউ বলে যে বাড়ি ভাড়া দেওয়ার 9 - 1 8 বছর পরে টাকাটা শোধ দেয়, তাহলেও কিন্তু সেটা সঠিক অ্যান্সার। আমি উত্তরটাকে দুভাবেই লিখতে পারি। উত্তরটা চেয়েছে যদিও ধার নেওয়ার কত বছর পরে, তো আমি লিখব ধার নেওয়ার 9 বছর পরে সমস্ত টাকা শোধ দেয়। অতএব উত্তর ধার নেওয়ার
9 বছর পর সুদ সহ ধার শোধ দেয়। এখানে আমরা ক্লাস শেষ করলাম। এই চ্যাপ্টারের যতটুকু জিনিস আমাদের বোঝানোর ছিল আমরা চেষ্টা করলাম বোঝানোর। তোমাদের যদি এর পরেও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু রাজ্য সরকার আরেকটাও ব্যবস্থা করেছে, সেটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং ক্লাস। সেটা হয়তো খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। সেখানে তোমরা টোল ফ্রি নাম্বারে ফোন করলে কোনো একজন টিচারকে তোমরা ফোনে পেয়ে যাবা। সেখানে তোমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারবে যে স্যার এইখানে এইটা হলো কেন, বা এর সমাধানটা করব কি করে। সেখানে কিন্তু এখানে যেমন বোর্ড আছে, ব্ল্যাকবোর্ড আছে, খাতা কলম তোমরা দেখতে পাচ্ছ, ওখানে শুধু তোমার যেখানে ডাউট থাকবে সেই জায়গাটা তোমরা জিজ্ঞাসা করলেই সেই টিচার তোমাকে কিন্তু উত্তরটা দিবে। মনে রাখবে অনলাইন পড়াশোনা কিন্তু সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করবে। কেউ যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করো, ফাঁকি দিতে পারবে, তার অজস্র জায়গা আছে। আবার কেউ যদি বলে যে না আমি ঠিক মতো পড়াশোনা করব, আমার মনে হয় সেই পড়াশোনাটাও তোমরা সঠিকভাবে করতে পারবে। তার জন্য তোমাদের অতিরিক্ত মনোসংযোগ লাগবে। তো আমি এই বলে আমার পড়ানোটা শেষ করছি। তোমরা ভালো থেকো বলে আমার করাটা শেষ হলো। না।